বিএনপি মন্ত্রিসভার তালিকা সিক্রেট ফাইল, সব সিদ্ধান্ত তারেক রহমানের হাতেই। জামায়াত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না। এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ। বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা, জানালো টিআইবি। ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল 22 ফেব্রুয়ারি পর্যন্ত। মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ। সাকিব মাশরাফিকে নিয়ে আলোচনা, দেশের ক্রিকেট আঙিনায় ফেরার আভাস। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছে তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের কৌতূহল ও আলোচনা তুঙ্গে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের নানা তালিকা ভেসে বেড়াচ্ছে। তবে বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্র বলছে এসব তালিকার বেশিরভাগই অনুমান নির্ভর। প্রকৃতপক্ষে কারা মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন এই তথ্য এখন পর্যন্ত একমাত্র জানেন দলের শীর্ষ নেতা তারেক রহমান নিজেই। দলীয় সূত্রগুলোর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে, মন্ত্রিসভা গঠন নিয়ে তারেক রহমান এখনও দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেই আনুষ্ঠানিক কোনো আলোচনা করেননি। দু একজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে সীমিত পরিসরে কথা হলেও তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি দলের চেয়ারম্যানের উপরই ছেড়ে দিয়েছেন। ফলে মন্ত্রিসভার কাঠামো ও সদস্যদের নাম অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চূড়ান্ত করা হচ্ছে। দলের নীতি নির্ধারক মহলে একে তারেক রহমানের গুরুত্বপূর্ণ সিক্রেট ফাইল হিসেবেই আখ্যা দেওয়া হচ্ছে, যার ভেতরে তথ্য জানার সুযোগও কারণেই। এদিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে মন্ত্রী হওয়ার আগ্রহ স্পষ্ট। অধিকাংশ এমপি নিজেকে মন্ত্রিত্বের জন্য যোগ্য মনে করছেন। কেউ কেউ নীরবে দৌড়ঝাঁপ শুরু করেছেন, আবার কেউ নানা মাধ্যমে লবিং ও তদবিরে সক্রিয়। তবে সরাসরি তারেক রহমানের কাছে এই বিষয়ে কথা বলার সাহস বা সুযোগ দুটোই নেই বললেই চলে। ফলে তারা সিনিয়র নেতাদের কাছে নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে ভূমিকা এবং কারাবরণ সহ ত্যাগের কথা তুলে ধরছেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজ সকাল 7:49 দেওয়া পোস্টে তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাল্লাহ। এর আগে 2025 সালের 7 নভেম্বর সিলেট নগরে জামায়াত আয়োজিত এক কনভেনশনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চড়বেন না। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে 299টি আসনের মধ্যে ফলাফল ঘোষণা করা হয় 297টি। জামায়াত জোট 77টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে জামায়াত ইসলামী সর্বোচ্চ 68টি আসন লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি এবং খেলাফত মজলিস 1টি আসন। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা 6টায় পুরানা পল্টনে নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এই সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও পরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একদিকে আনুষ্ঠানিকভাবে নেতিবাচক অবস্থান নিলেও অন্যদিকে দলটির নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ অনানুষ্ঠানিকভাবে ভোটাধিকার প্রয়োগ সহ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ফলে দলটির উভয় ভূমিকার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছে সংস্থাটি। আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং দলটির কার্যক্রম ও ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। তবে একই সময়ে আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও ষড়যন্ত্রমূলক বলে ঘোষণা করে নিজেদের অবস্থানে অনড় থেকেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র শবে বরাতের কারণে দীর্ঘ সরকারি ছুটির প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড জানুয়ারির ভ্যাট রিটার্ন জমার সময় 1 সপ্তাহ বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি 2026 মাসের অনলাইন রিটার্ন 22 ফেব্রুয়ারি পর্যন্ত দাখিল করা যাবে। এনবিআর-এর কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী মাসিক 5,000 টাকার জরিমানা ধার্য হবে। সার্ভার জটিলতার কারণে করদাতারা যেন অযথা জরিমানার মুখে না পড়েন সেজন্য সময় বৃদ্ধি করা হয়েছে। আইন অনুযায়ী প্রতি মাসের ভোটের তথ্য পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে দাখিল করতে হয়। তবে এই নতুন আদেশ অনুযায়ী জানুয়ারি 2026 মাসের রিটার্ন 22 ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া সম্ভব। বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত 42 জন শিশু শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, শিশুদের শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের বাস্তব জীবনমুখী ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের 2025 সালের বৃত্তি পরীক্ষায় প্রথম থেকে তৃতীয় শ্রেণীর 42 শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। তাদের নিয়েই এই সংবর্ধনার আয়োজন করে মোরেলগঞ্জ মডেল একাডেমি। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে স্কুল প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। এরই মধ্যে ক্রীড়া সংশ্লিষ্টদের টেবিলে মাশরাফি সাকিব ইস্যু আলোচনায় উঠে এসেছে। বিএনপি সরকারের নির্বাচিত একাধিক সংসদ সদস্য মাশরাফি সাকিবের ওপর আস্থা রাখছেন। দেশের 2 জন সংসদ সদস্য মনে করছেন মাশরাফি সাকিব দেশের জন্য সম্পদ। কথা বলেছেন নানা ইস্যু নিয়েও। তাদের আলোচনার ইঙ্গিত দেয় দেশে ফিরতে পারেন সাকিব আল হাসান। মাশরাফি আবার ক্রিকেটে আঙ্গিনায় ফিরতে পারেন। 2 জনের বিরুদ্ধে মামলা রয়েছে, হত্যা মামলাও রয়েছে। কিন্তু একটা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে বিশ্বাস হচ্ছে না বা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিন্তু এটা এক বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে বিশ্বাস হচ্ছে না বা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় বসে কাজ শুরু করলে সাকিব মাশরাফিরা হয়তো আবার দেশের মুক্ত আকাশে ফিরতে পারবেন। বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন এবং আলী আসগর লবি দুজনেই সাকিব মাশরাফি ইস্যুতে গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের মন্তব্য প্রকাশ করেছেন। এই 2 ক্রিকেটার গণহত্যায় জড়িত তারা বিশ্বাস করেন না। মাশরাফি এবং সাকিব দুজনই দেশের সম্পদ মনে করেন 2 সংসদ সদস্য। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।